একাদশ ও দ্বাদশ শ্রেণীর স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেন ঘরে বসে তোমাদের দ্বাদশ শ্রেণীর পড়ালেখার কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারো, সেজন্য রাজু কলেজ থেকে একটা ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সেটা হলো যে প্রি টেস্টের যে সিলেবাস, দ্বাদশ শ্রেণীতে যারা উত্তীর্ণ হবে তাদের প্রি টেস্টের যে সিলেবাস, ওই সিলেবাসটা আমরা এখন তোমাদের কমপ্লিট করাবো। এই লক্ষ্য নিয়ে যে চ্যাপ্টারগুলো বাকি রয়েছে তোমাদের প্রি টেস্টের সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এখন আমরা ক্লাস করাবো। তো আজকে আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, তোমরা সবাই ভালো করে জানো যে তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুই পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো আর্থিক বিবরণী। তো ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী হতে যেমন দুটো অঙ্ক করতে হবে, আবার সেকেন্ড পার্টের আর্থিক বিবরণী থেকেও দুটো অঙ্ক করতে হবে। সো ফার্স্ট পার্টের দুইটা এবং সেকেন্ড পার্টের দুইটা, এই দুটা যোগ দুটা সময় চারটা অঙ্ক তোমাদের করতে হবে, যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয় বা একটি কথা না বললেই নয়, যারা ফার্স্ট পার্টের অঙ্ক ভালো করে পারো না বা যে কোনো কারণে হোক তুমি ভালো করে প্রস্তুতি নিতে পারো নাই, তারা এখন যদি খেয়াল করো তাহলে সেকেন্ড পার্টের অঙ্ক ভালো করে তুমি প্র্যাকটিস করলে ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী দুর্বলতা তোমাকে কেটে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা সেকেন্ড পার্টের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, অর্থাৎ সেকেন্ড পার্টের পঞ্চম অধ্যায় আর্থিক বিবরণী, কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী অধ্যায় নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, রাজু পুথুরা মডেল কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এক নাম্বার লেকচার আমরা শিখব। তো তোমরা সবাই জানো আমি তোমাদের এনআই স্যার, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, রাজু পুথুরা মডেল কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের। তো আজকে আমরা দেখি যে পঞ্চম অধ্যায়, সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। প্রথমে দেখো, আলোচ্য বিষয়ের মধ্যে আমি যে বিষয়গুলো রেখেছি, প্রথমে প্রাথমিক ধারণা, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী কি, এই বিষয়ে আমি প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। খতে আমরা দেখব যে করণীয় বিষয়সমূহ এই পার্টের সেকেন্ড পার্টের পঞ্চম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায়ের কোন কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আলোকপাত করব, সেই বিষয়গুলো আমি দেখব। এই করণীয় বিষয়ের পরে যে যে বিষয় থাকবে তার মধ্যে আসবে বিশদ আয় বিবরণী প্রস্তুতি নিয়মাবলী, তার মধ্যে আসবে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতি নিয়মাবলী, মালিকানা স্বত্ব বিবরণী প্রস্তুতি নিয়মাবলী, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতি নিয়মাবলী এবং সবশেষে আমরা সৃজনশীল সমস্যার সমাধান করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই আর্থিক অবস্থা বিবরণীর প্রাথমিক ধারণা নেই। প্রাথমিক ধারণা বলিতে কি বুঝো বা এটা কি? আর্থিক অবস্থা বিবরণী সাধারণত প্রাথমিক ধারণায় আমরা যেটা দেখব সেটা হলো যে প্রত্যেক হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রদর্শনের জন্য পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যে বিবরণীগুলো প্রস্তুত করা হয় তাদেরকে আর্থিক বিবরণী বলা হয়। এটি আধুনিক আমেরিকান পদ্ধতি নামেও পরিচিত। তোমরা অনেকে জানো যে আগে এই অধ্যায়কে বলা হতো উদ্বৃত্তপত্র বা উদ্বর্তপত্র, এখন এটাকে বলা হয় আর্থিক বিবরণী, যেটা আধুনিক আমেরিকান পদ্ধতিতে আর্থিক বিবরণী বলা হয়। তো এখন আমরা এটাকে আর্থিক বিবরণী নামে অভিহিত করব। আর্থিক বিবরণী হিসাব তথ্য সরবরাহকারী বিভিন্ন পক্ষকে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা ও নগদ প্রবাহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা প্রদান করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্থিক বিবরণী হিসাব তথ্য ব্যবহারকারী বিভিন্ন পক্ষকে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়, আর্থিক অবস্থা, দ্যাট মিনস আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত
এবং নগদ প্রবাহ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সহায়তা করে। এখন আমরা দেখব যে আর্থিক বিবরণীতে করণীয় বিষয়সমূহ কি কি বিষয় আমরা এখানে আলোকপাত করব। অঙ্ক করতে গেলে যে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে বা যে সমস্ত সমস্যার আমরা সমাধান করব সেই বিষয়গুলো আমি আলোচনা করছি। আর্থিক বিবরণী প্রস্তুতির জন্য নিম্নোক্ত বিবরণীসমূহ প্রস্তুত করতে হবে, যথা 1 নাম্বার বিশদ আয় বিবরণী। প্রথমে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুত করব। 2 নাম্বার সংরক্ষিত আয় বিবরণী। 3 নাম্বার মালিকানা সত্ত্ব বিবরণী এবং সবশেষে আমরা করব আর্থিক অবস্থা বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যখন প্রথম পত্রের আর্থিক বিবরণী করেছো, ফার্স্ট পার্টের আর্থিক বিবরণী প্রস্তুতের সময় তোমরা বিশদ আয় বিবরণী করেছো। অলমোস্ট ওই বিশদ আয় বিবরণী এবং সেকেন্ড পার্টের বিশদ আয় বিবরণী একই, তেমন পার্থক্য নাই। দু একটা নতুন আইটেম হয়তো এখানে আসবে। দ্বিতীয় পর্যায়ে আমরা করব সংরক্ষিত আয় বিবরণী। এই সংরক্ষিত আয় বিবরণী তোমরা ফার্স্ট পার্টের অঙ্ক করো না, এটা সম্পূর্ণ নতুন। তৃতীয় পর্যায়ে আমরা করব মালিকানা সত্ত্ব বিবরণী। ফার্স্ট পার্টের ক্ষেত্রে তোমরা মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করেছো যোগ বিয়োগ করে, আর এখন আমরা একটা স্টেটমেন্ট বা বিবরণী তৈরি করে দেখব কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হয়। এবং আমরা করব আর্থিক অবস্থা বিবরণী। ফার্স্ট পার্টে তোমরা আর্থিক অবস্থা বিবরণী করেছো শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু সেকেন্ড পার্টের আর্থিক অবস্থা বিবরণীর সাথে ফার্স্ট পার্টের আর্থিক অবস্থা বিবরণীর যথেষ্ট পার্থক্য আছে, কারণ এখানে আমরা কোম্পানি আইন অনুযায়ী প্রস্তুত করব। তাহলে আমরা এইখানে এই চ্যাপ্টার থেকে যে বিষয়গুলো শিখবো বা আলোকপাত করব তা হলো বিশদ আয় বিবরণী কী করে করতে হয়, সংরক্ষিত আয় বিবরণী কী করে করতে হয়, মালিকানা সত্ত্ব বিবরণী কী করে প্রস্তুত করতে হয় এবং আর্থিক অবস্থা বিবরণী কী করে প্রস্তুত করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন তোমাদের এই 4টা বিষয় কী করে তৈরি করতে হবে তার নিয়ম কানুনগুলো বিশদ আয় বিবরণী বিস্তারিত শিখেছ। এই কারণে আমি বিশদ আয় বিবরণীর বিস্তারিত ছক দিচ্ছি না, আমি সংক্ষেপে ইন ব্রিফ কী করে বিশদ আয় বিবরণী করতে হবে মেইন পয়েন্ট দিয়ে এবং যে বিষয়গুলো আলোচনা করলে নয় সেই বিষয়গুলো আমরা করব। যখনই তুমি বিশদ আয় বিবরণী প্রস্তুত করবে, প্রথমেই তুমি প্রতিষ্ঠানের নাম দিবে। যে প্রতিষ্ঠানের অঙ্ক তুমি করবে ওই প্রতিষ্ঠানের নাম দিবে। তাহলে শুরুতেই থাকবে প্রতিষ্ঠানের নাম, ব্যবসা প্রতিষ্ঠানের নাম। এরপরে আমরা যে বিবরণীটা তৈরি করব তার নাম দিব বিশদ আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট। এরপরে তারিখ, যে তারিখে আমরা করব সেই তারিখটা দিব। তাহলে শুরুতেই আমরা লিখব প্রতিষ্ঠানের নাম, তারপরে তোমরা যে বিবরণীটা করবে তার নাম, তারপরে তারিখ। এখন দেখো এই বিবরণের মধ্যে আমরা যে ঘর তৈরি করব বিশদ আয় বিবরণী, সেই ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিবরণ টাকা টাকা। আমরা এটার 2টা টাকার ঘরও দিতে পারি, 3টা টাকার ঘরও দিতে পারি, তবে 3টা টাকার ঘর দিয়ে আমরা স্টেটমেন্টটা করব, এই বিবরণীটা করব। আর এখানে আমি 2টা টাকার ঘর দিয়েছি কারণ এটা আমি সংক্ষেপে তোমাদেরকে দেখাচ্ছি, সে কারণে এখানে 2টা টাকার ঘর আমি দিয়েছি। এই ঘরের মধ্যে প্রথমেই আমরা করব নিট বিক্রয়। নিট বিক্রয় আমরা বসাবো। নিট বিক্রয় তোমরা জানো যে বিক্রয় যোগ অলিখিত বা বাকিতে বিক্রয়, বাদ বিক্রয় ফেরত, বাদ বিক্রয় বাট্টা, এভাবে আমরা প্রথমেই কি করতে পারি নিট বিক্রয় নির্ণয় করতে পারি। এরপরে নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তো বিক্রিত পণ্যের ব্যয় মধ্যে কি কি আসবে সেটা ফার্স্ট পার্টে বিস্তারিত তোমরা শিখেছো, তারপরে আমি এখানে আরও আলোচনা করছি। তো বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে আসবে প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে যোগ নিট ক্রয়। এই নিট ক্রয় বলতে বোঝায় যে ক্রয়
যোগ অলিখিত বা বাকিতে ক্রয়, বাদ ক্রয় ফেরত, বাদ ক্রয় বার্তা, বাদ বিনামূল্যে পণ্য বিতরণ, যাবতীয় সমস্ত বিষয় সমন্বয় করার পরে যেটা থাকবে সেটাকে বলা হবে নিট ক্রয়। তাহলে বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হলে আমরা করব যেটা, সেটা হলো প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় যোগ যাবতীয় প্রত্যক্ষ খরচ, যোগ যাবতীয় প্রত্যক্ষ খরচ। যাবতীয় প্রত্যক্ষ খরচ এটার সাথে আমরা যোগ করব, সেখান থেকে আমরা সমাপনী মজুদ, নিট সমাপনী মজুদ বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটাকে বলা হবে নিট ক্রয়। বাদ দেওয়ার পরে যেখান প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ যাবতীয় প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য। এখন আমরা যেটা পাবো সেটা হলো মোট মুনাফা। তাহলে বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই তাহলে আমরা পাবো মোট মুনাফা। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুদ পণ্য যোগ নিট ক্রয় যোগ যাবতীয় প্রত্যক্ষ খরচ মাইনাস সমাপনী মজুদ পণ্য সমান বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মোট মুনাফা বা ক্ষতি। এই মোট মুনাফার সাথে আমরা পরোক্ষ পরিচালন আয়গুলা যোগ করব। এই পরোক্ষ পরিচালন আয়গুলা যোগ করে তার থেকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয় বাদ দিব। পরোক্ষ পরিচালন আয়সমূহ যোগ করে সেখান থেকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয়সমূহ বাদ দিব। তোমরা পাঁচ পার্টের অঙ্ক করার সময় পরোক্ষ পরিচালন আয়, পরোক্ষ পরিচালন ব্যয় এই বিষয়টা আমরা অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয়ের মধ্যেও দেখাতে পারি। কীভাবে পরোক্ষ পরিচালন আয় কোনটা কোনটা আসবে, পরোক্ষ পরিচালন ব্যয় কোনগুলো আসবে সেগুলা তোমরা আগেই শিখেছো। এরপরে আমরা যেটা পাবো সেটা হলো পরিচালন মুনাফা বা ক্ষতি। সেটার সাথে আমরা অপরিচালন আয়গুলা যোগ করবো। অপরিচালন আয়ের মধ্যে হবে বিনিয়োগের সুদ, শিক্ষানবিশ সেলামি, উপভাড়া, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, এগুলাকে বলা হবে অপরিচালন আয়। অপরিচালন আয়, তো অপরিচালন আয় থেকে পরিচালন মুনাফার সাথে আমরা অপরিচালন আয়গুলা যোগ করব। যোগ করে সেখান থেকে আমরা অপরিচালন ব্যয়সমূহ বাদ দিব। অপরিচালন ব্যয়ের মধ্যে আসে ঋণের সুদ, ব্যাংক চার্জ, আগ্নেয়াস্ত্রজনিত ক্ষতি, স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এই সমস্ত হলো অপরিচালন ব্যয়। তো অপরিচালন ব্যয় দেওয়ার পরে আমরা যে অ্যামাউন্ট পাবো সেটাকে বলা হবে কর পূর্ববর্তী নিট মুনাফা। কর পূর্ববর্তী নিট মুনাফা, কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে আমরা চলতি বছরের যে নতুন আয়কর সঞ্চিতি বা আয়কর সঞ্চিতির ব্যবস্থা রাখা হবে সেটা আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটাকে বলা হবে কর বাদ নিট মুনাফা। কর বাদ নিট মুনাফা। তাহলে সংক্ষেপে আমি বিশদ আয় বিবরণীটা তোমাদেরকে আবার একটু বলছি। প্রথমে বিশদ আয় বিবরণী করতে গেলে আমরা যেটা করব, নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান আমরা পাবো মোট মুনাফা বা ক্ষতি। মোট মুনাফা ক্ষতির সাথে পরোক্ষ পরিচালন আয়সমূহ যোগ করব, সেখান থেকে আমরা পরোক্ষ পরিচালন ব্যয়সমূহ বাদ দিব। বাদ দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটাকে বলা হবে পরিচালন মুনাফা বা ক্ষতি। এই পরিচালন মুনাফা বা ক্ষতির সাথে আমরা অপরিচালন আয়গুলা যোগ করব, অপরিচালন আয়সমূহ যোগ করব, সেখান থেকে আমরা অপরিচালন ব্যয়সমূহ বাদ দিব। বাদ দেওয়ার পরে যে টাকা আমরা পাবো সেটাকে বলা হবে কর পূর্ব নিট মুনাফা। এই কর পূর্ব নিট মুনাফা হতে নতুন আয়কর সঞ্চিতি বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটাকে বলা হবে কর বাদ নিট মুনাফা। এভাবে আমরা বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে কর পরবর্তী নিট মুনাফা নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা, এর পরবর্তী স্টেপে আমরা যেটা করব সেটা হলো সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতকরণ। সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুতকরণ, এই সংরক্ষিত আয় বিবরণী এটা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন। ফার্স্ট পার্টে অঙ্কের সমাধান করার সময় তোমরা সংরক্ষিত আয় বিবরণী করো নাই। এখন আমরা কিভাবে সংরক্ষিত আয় বিবরণী করব সেটা একটু দেখি। প্রথমে আমি সংরক্ষিত আয় বিবরণী কী সে বিষয়ে তোমাদের একটু বলছি। যে বিবরণীর মাধ্যমে
বিগত বছরের অবন্টিত আয় ও চলতি বছরের নিট আয়ের সমষ্টি থেকে আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান, ঘোষণাকৃত লভ্যাংশ, সঞ্চিতি তহবিলে স্থানান্তর ও অন্যান্য তহবিলে স্থানান্তরিত টাকাসমূহ বাদ দিয়ে উদ্বৃত্ত নির্ণয় করা হয়, তাকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার এই বিষয়টা বলছি। সংরক্ষিত আয় বিবরণী যে বিবরণীর মাধ্যমে বিগত বছরের অবন্টিত আয় ও চলতি বছরের নিট আয়ের সমষ্টি থেকে আয়কর প্রদান, লভ্যাংশ প্রদান, ঘোষণাকৃত লভ্যাংশ, সঞ্চিতি তহবিলে স্থানান্তর ও অন্যান্য তহবিলে স্থানান্তরিত টাকাসমূহ বাদ দিয়ে উদ্বৃত্ত নির্ণয় করা হয়, তাকে বলা হয় সংরক্ষিত আয় বিবরণী। তোমরা এখানে বুঝতেই পারছো যে চলতি বছরের নিট মুনাফা এবং গত বছরের নিট মুনাফা থেকে বিভিন্ন রকম আয়কর, যদি আয়কর প্রদান করা হয়, লভ্যাংশ প্রদান করা হয়, সঞ্চিতি তহবিল সহ অন্যান্য যে কোনো তহবিলে টাকা স্থানান্তর করা হলে তা বাদ দিয়ে যে উদ্বৃত্ত নির্ণয় করা হবে সেটাকে বলা হবে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত। এখন আমরা ছকের মাধ্যমে সংরক্ষিত আয় বিবরণীটা কী করে করতে হয় তার ছকটা আমি তোমাদের দেখাচ্ছি। সংরক্ষিত আয় বিবরণীর ক্ষেত্রে আমরা তাহলে এই বিবরণীর সমাপন উদ্বৃত্তকে বলা হবে সংরক্ষিত আয় বিবরণী। সংরক্ষিত আয় বিবরণীর যে সমস্ত বিষয় আমরা যোগ করব, যোগ থেকে যে সমস্ত বিষয় আমরা বাদ দিব, বাদ দেওয়ার পরে যে উদ্বৃত্ত থাকবে সেটাকে বলা হবে সমাপনী উদ্বৃত্ত, যার নাম সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এই সংরক্ষিত আয়ের নমুনা ছকটা আমি তোমাদের দেখাচ্ছি যে সংরক্ষিত আয় বিবরণী কী করে করতে হয়। প্রথমে আমরা প্রতিষ্ঠানের নামটা দিব, প্রথমে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, এরপরে লিখব সংরক্ষিত আয় বিবরণী, তারপরে তারিখ, যে তারিখে আমরা অঙ্কটা করব সেই তারিখে আমরা লিখব। প্রত্যেকটা অঙ্কে প্রশ্নের মধ্যে তোমাদের প্রারম্ভিক সংরক্ষিত আয় বা গত বছরের নিট মুনাফা বা রক্ষিত আয়ের উদ্বৃত্ত প্রভৃতি নামে অ্যামাউন্ট দেওয়া থাকবে অঙ্কে। তাহলে সেই ব্যালেন্সটা তোমরা প্রথমেই এখানে বসাবে, যে প্রারম্ভিক সংরক্ষিত আয় নামে আমরা এখানে বসিয়েছি, তার সাথে চলতি বছরের নিট মুনাফা আমরা যোগ করব। তাহলে প্রারম্ভিক সংরক্ষিত আয় যোগ চলতি বছরের নিট মুনাফা, এই দুটো যোগফল আমরা দ্বিতীয় কলামে। আমি এখানে দেখো যে 3টা টাকার ঘর করেছি, বিবরণ টাকা টাকা টাকা। তবে এখানে 2টা টাকার ঘর করলেও হয়, তবে 2টা ঘর করলে যদি দেখা যায় যে আইটেম ঠিকমতো তুমি লিখতে পারছো না, তাহলে অবশ্যই তুমি 3টা টাকার করবে। তবে হ্যাঁ, 3টা টাকার ঘর করাটাই মনে হয় সমীচীন হবে তোমাদের। তার সাথে আমরা যোগ করব পুরাতন আয়কর সঞ্চিতি বাদ আয়কর। রেওয়া মিলে যে পুরাতন আয়কর সঞ্চিতি দেওয়া থাকবে সেখান থেকে আমরা আয়কর বাদ দিব, পুরাতন আয়কর সঞ্চিতি বাদ আয়কর। এরপরে এই আইটেমগুলো আমরা যোগ করব আরও কিছু বিষয়, যেটা হলো আয়কর ফেরত বা রেয়াত, লভ্যাংশ ফেরত বা রেয়াত, সঞ্চিতি তহবিল হ্রাস, আর অদাবিহিত বা নির্দাবিহিত লভ্যাংশের অবলোকন। অদাবিহিত লভ্যাংশ মানে যে পরিমাণ লভ্যাংশ শেয়ারহোল্ডাররা এখনও দাবি করে নাই সেটাকে বলা হবে অদাবিহিত লভ্যাংশ বা নির্দাবিহিত লভ্যাংশ। এই বিষয়গুলো সব আমরা যোগ করব। তারপর সেখান থেকে আমরা কিছু বিষয় বাদ দিব, যেটা হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা হলো যে বছরের শুরুতে যে লভ্যাংশ ঘোষণা করা হবে সেটাকে বলা হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা আমরা বিয়োগ করব। এরপরে লভ্যাংশ প্রদান বা ঘোষণাকৃত লভ্যাংশ, বছরে যদি আরও লভ্যাংশ ঘোষণা করে সেটা আমরা এখান থেকে মাইনাস করব। এবার আয়কর থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বাদ দিয়ে অবশিষ্ট ব্যালেন্স আমরা এখানে বসাবো। প্রতিপূরক তহবিল স্থানান্তর, লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর, কল্যাণ তহবিল স্থানান্তর, সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর, অন্যান্য যে কোনো তহবিল স্থানান্তর, এই সমস্ত স্থানান্তরিত টাকা আমরা এখান থেকে মাইনাস করব। মাইনাস করার পরে আমরা যেটা পাবো সেটাকে বলা হবে সমাপনী সংরক্ষিত আয়, সেটাকে বলা হবে সমাপনী সংরক্ষিত আয়। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এই অংশটা তোমাদের জন্য নতুন, সংরক্ষিত আয় বিবরণী তোমরা আগে দেখো নাই, ফার্স্ট পার্টের অঙ্কটা ছিল না, সে কারণে এই বিষয়টা আমি আবার রিপিট করছি, আবার একটু তোমাদের আমি এই বিষয়ে দেখাচ্ছি যে কি করে সংরক্ষিত আয় বিবরণী করতে হবে। সংরক্ষিত আয় বিবরণী করতে হলে প্রথমে প্রারম্ভিক সংরক্ষিত আয় যেটা অঙ্কে দেওয়া থাকবে রেওয়া মিলের ভিতরে,
তার সাথে আমরা চলতি বছরের নিট মুনাফা যোগ করব, যোগ করে আমরা দ্বিতীয় কলামে টাকা বসাবো। সেখান থেকে রেওয়া মিলে যদি পুরাতন আয়কর সঞ্চিতি এবং আয়কর দেওয়া থাকে, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একটা বিষয় খেয়াল করবে, যদি পুরাতন আয়কর সঞ্চিতি বড় হয় তা থেকে আয়কর বাদ দিতে হবে। পুরাতন আয়কর সঞ্চিতি থেকে আয়কর বাদ দিয়ে বাকিটা এখানে যোগ হবে। আর যদি আয়কর বড় হয় তার থেকে পুরাতন আয়কর সঞ্চিতি বিয়োগ করতে হবে। বিয়োগ করলে সেটা যে ব্যালেন্স বা উদ্ধৃত হবে সেটাকে আমরা মাইনাস করবো। পরের অংশ আমি সেটা দেখিয়েছি। তার সাথে আমরা আরও যে বিষয়গুলো যোগ করব সেটা হলো আয়কর ফেরত। অতিরিক্ত আয়কর প্রদান করার পরে যদি আয়কর ফেরত পাওয়া যায় সেটা এখানে আমরা যোগ করব। লভ্যাংশ ফেরত, অতিরিক্ত লভ্যাংশ যদি ফেরত পাওয়া যায়। সঞ্চিতি তহবিল হ্রাস, যদি সঞ্চিতি তহবিলে টাকা কমানো হয়। অদাবি বা নির্দাবি, দ্যাট মিনস যে লভ্যাংশ এখনও শেয়ারহোল্ডাররা দাবি করে নাই সেটাকে বলে অদাবিকৃত লভ্যাংশ, সেটা অবলোপিত অংশ আমরা এখানে যোগ করব। এই সমস্ত বিষয়গুলো যোগ করে আমরা থার্ড কলামে বসাবো। তা থেকে আমরা কিছু বিষয় আমরা বিয়োগ করব। এই বিয়োগগুলো হলো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, বছরের যে কোনো সময় লাভ ঘোষণা করলে সেটাকে বলা হবে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, লভ্যাংশ প্রদান বা ঘোষণাকৃত লভ্যাংশ, আয়কর। এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি আয়কর, যদি আয়কর বড় হয় তাহলে আগে আমরা আয়কর লিখবো, সেখান থেকে পুরাতন আয়কর সঙ্গে বাদ দিব। বাদ দিলে যে ব্যালেন্স হবে সেটা আমরা মাইনাস করব, পার্থক্যের পরিমাণ ফিগারটা আমরা মাইনাস করে দেখাবো। এরপরে যে কোনো তহবিলে টাকা স্থানান্তর, প্রতিবিয়োগ তহবিল স্থানান্তর, লভ্যাংশ সমাধাকরণ তহবিল স্থানান্তর, কল্যাণ তহবিল স্থানান্তর, সাধারণ সঞ্চয় তহবিল স্থানান্তর, অন্যান্য যে কোনো তহবিল স্থানান্তর, এগুলো আমরা মাইনাস করব। মাইনাস করার পরে যে ব্যালেন্স বা উদ্ধৃত পাবো সেটাকে বলা হবে সমাপনী সংরক্ষিত আয়। এভাবে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা শিখব মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী, এখানে দেখো মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হলে আমরা কিভাবে মালিকানা সত্ত্ব বিবরণী করব তা আমি একটু দেখাচ্ছি। মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুতির নিয়ম জানার আগে আমি একটু তোমাদের এই বিষয়টা কি বা কাকে বলে বা বলিতে কি বুঝো এটা নিয়ে একটু আলোচনা করছি। সেটা দেখো যে বিবরণীর সাহায্যে কোম্পানির মোট সম্পদের উপর শেয়ার মালিকদের অধিকার বা দাবির পরিমাণ নির্ণয় করা হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। আমি আবার বলছি, যে বিবরণীর সাহায্যে কোম্পানির মোট সম্পদের উপর শেয়ার মালিকদের অধিকার বা দাবির পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলা হবে মালিকানা সত্ত্ব বিবরণী। অন্যভাবে আমরা বলতে পারি কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বাধিকার পরিবর্তনকারী দফাগুলো যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। এই বিবরণীকে আবার মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীও বলা হয়। এই বিবরণীকে আবার মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণীও বলা হয়। তাহলে আমরা এটা কি করতে পারি, বলতে পারি যে কোম্পানির শেয়ার হোল্ডারদের স্বত্বাধিকার পরিবর্তনকারী দফাগুলোর যে বিবরণীতে লিপিবদ্ধ করা হয়, স্বত্বাধিকার বা শেয়ার হোল্ডারদের স্বত্বাধিকার পরিবর্তনের জন্য যে দফাগুলো বিবরণীতে লিপিবদ্ধ করা হয় তাকে মালিকানা সত্ত্ব বিবরণী বলে। এই বিবরণীকে আবার মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী বলা হয়। নিম্নে মালিকানা সত্ত্ব বিবরণী নমুনা দেখানো হলো। কি করে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব। আগের মতোই আমরা প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখব, তারপরে মালিকানা সত্ত্ব বিবরণী, এরপরে যে তারিখে করব সেই তারিখ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করো যে বেশ কিছু ঘর এখানে মালিকানা সত্ত্ব বিবরণীতে আছে। এই ঘরগুলো তোমরা একটু খেয়াল করবে। প্রথমে বিবরণ, এরপরে শেয়ার মূলধন, এরপরে শেয়ার অধিহার, তারপরে সাধারণ সঞ্চিতি, তারপরে লভ্যাংশ সমাধাকরণ তহবিল, সংরক্ষিত আয়, এরপরে মোট। আবার ঘরগুলা দেখি, এই ঘরগুলা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমে শেয়ার মূলধন, তারপরে শেয়ার অধিহার, এরপরে সাধারণ সঞ্চিতি, এরপরে লভ্যাংশ সমাধাকরণ তহবিল, এরপরে সংরক্ষিত আয়, এরপরে মোট টাকা। প্রথমেই আমরা যেটা করব প্রারম্ভিক উদ্বৃত্ত। এই প্রারম্ভিক উদ্বৃত্ত তোমাদের অঙ্কে দেওয়া থাকবে, যে শেয়ার মূলধন রেওয়া মিলে দেওয়া থাকবে।
শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমান্তরাল তহবিল, সংরক্ষিত আয়, মোট টাকা, এইগুলা সব যোগফল হলো মোট টাকা। এগুলা তোমাদের রেওয়া মিলে দেওয়া থাকবে। তার সাথে আমরা দেখো চলতি বছরের নিট মুনাফা। এই চলতি বছরের নিট মুনাফা দুই জায়গায় যাবে, একটা হলো সংরক্ষিত আয় বিবরণীতে যোগ হবে, আর একটা মোট টাকার সাথে যোগ হবে। সেখান থেকে আয়কর প্রদান দুটা জায়গায় যাবে। একটা হলো যে সংরক্ষিত আয় বিবরণী থেকে মাইনাস হবে, আর মোট টাকা থেকে মাইনাস হবে। সঞ্চিতি তহবিল, এখানে উল্লেখ করছে যে কোনো তহবিলে টাকা স্থানান্তর করা হলে সেটা ওই তহবিলের সাথে যোগ করতে হবে এবং আবার সংরক্ষিত আয় থেকে মাইনাস করতে হবে। তাহলে সঞ্চিতি তহবিল স্থানান্তর করতে হলে সাধারণ সঞ্চিতির সাথে যোগ হবে আর সংরক্ষিত আয় থেকে সেটা মাইনাস করে দেখাতে হবে। লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর। লভ্যাংশ সমতাকরণ তহবিলে টাকা স্থানান্তর করলে এই লভ্যাংশ সমতাকরণ তহবিলে আমরা যোগ করবো আর সংরক্ষিত আয় থেকে আমরা মাইনাস করব। পুরাতন আয়কর সঞ্চিতি আমরা সংরক্ষিত আয় বিবরণীতে যোগ করব আর মোট টাকার সাথেও যোগ করব। ঘোষণাকৃত লভ্যাংশ, সেটা সংরক্ষিত আয় থেকে মাইনাস করব আর মোট টাকা থেকে মাইনাস করব। লভ্যাংশ প্রদান, এটা ঘোষণাকৃত লভ্যাংশের মতো সংরক্ষিত আয় থেকে মাইনাস করব আর মোট টাকা থেকে মাইনাস করব। আয়কর ফেরত বা রিয়াদ, সেটা সংরক্ষিত আয়ের সাথে যোগ করব আর মোট টাকার সাথে যোগ করব। শিক্ষার্থী বন্ধুরা, এটাও তোমাদের জন্য নতুন, এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করার জন্য আমি আবার রিপিট করছি। প্রথমে তোমাকে ঘর করতে হবে। ঘর কতটা ঘর হবে, সেটা ছকে কতটা ঘর করবে সেটা অঙ্কের উপরে ডিপেন্ড করবে। তো সাধারণত যে ঘর এখানে আমি দেখিয়েছি যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা সাধারণত ম্যাক্সিমাম অঙ্কে এই কটা ঘরই থাকে। তো এখন আমি বলছি যে প্রথমে বিবরণ, তারপরে শেয়ার মূলধন, শেয়ার অধিহার, সাধারণ সঞ্চিতি, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়, মোট। প্রত্যেকটার প্রারম্ভিক উদ্বৃত্ত অঙ্কে দেওয়া থাকবে। রেওয়া মিল থেকে আমরা সেটা এখানে বসাবো, সরাসরি বসাবো। চলতি বছরের নিট মুনাফা, এটাও রেওয়া মিলে না দেওয়া থাকলে আমরা বিশদ আয় বিবরণী থেকে এটা পাবো। বিশদ আয় বিবরণী থেকে এই নিট মুনাফাটা আমরা নিয়ে আসবো, কর পরবর্তী নিট মুনাফা। এরপরে আয়কর আমরা সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস করব, মোট টাকা থেকেও মাইনাস করব। সঞ্চিতি তহবিল স্থানান্তর, এটা সাধারণ সঞ্চিতির সাথে যোগ করব আর সংরক্ষিত আয় বিবরণীতে এটা মাইনাস করব। লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর, এই লভ্যাংশ সমতাকরণ তহবিল স্থানান্তর, এটা আমরা লভ্যাংশ সমতাকরণ তহবিলের সাথে যোগ করব, সংরক্ষিত আয় থেকে মাইনাস করব। পুরাতন আয়কর সঞ্চিতি, এটা সংরক্ষিত আয়ের সাথে যোগ করব, মোট টাকার সাথে যোগ করব। ঘোষণাকৃত লভ্যাংশ, এটা সংরক্ষিত আয় থেকে বাদ আর মোট টাকা থেকে মাইনাস। লভ্যাংশ প্রদান, এটাও মাইনাস, সংরক্ষিত আয় থেকে বিয়োগ, মোট টাকা থেকে বিয়োগ। আয়কর ফেরত, এটা আমরা সংরক্ষিত আয়ের সাথে যোগ করব, মোট টাকা থেকে যোগ করব। এবং এই প্রত্যেকটা ঘরের যে টাকা যোগ বিয়োগ আছে, ওটা যোগ বিয়োগ করার পরে ফাইনাল অ্যামাউন্ট আমরা এখানে নামাবো। প্রত্যেকটা ঘরের যে অ্যামাউন্ট আসবে শেষ টাকা যোগ বিয়োগ করার পরে ওটা আমরা এখানে বসাবো। এটা হলো সংরক্ষিত আয় বিবরণী। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হলো আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী তোমরা ফার্স্ট পার্টের অঙ্কেও শিখেছো, বাট ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টের মধ্যে পার্থক্য হলো যে সেকেন্ড পার্টের এই অঙ্কটা তোমার কোম্পানি আইন অনুযায়ী করতে হবে। তো এখন আমরা এই আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুতের নিয়মাবলী করার সময় প্রথমে দেখি যে আর্থিক অবস্থা বিবরণী কী। তো কোনো হিসাবকালের শেষ তারিখে প্রতিষ্ঠানের আর্থিক চিত্র প্রদর্শনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। এই বিবরণীতে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আর্থিক অবস্থা বিবরণী কি আমরা একটু আবার দেখি যে কোনো হিসাবকালের শেষ তারিখে প্রতিষ্ঠানের আর্থিক চিত্র প্রদর্শনের জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থা বিবরণী বলা হয়। এই বিবরণীতে প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করা হয়।
বাংলাদেশে বর্তমানে 1994 সালের কোম্পানি আইনের তফসিল 11-তে বর্ণিত ছক অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা হয়। বাংলাদেশে আগে 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী উদ্বৃত্তপত্র প্রস্তুত করা হতো বা উদ্বর্তপত্র প্রস্তুত করা হতো। এখন বাংলাদেশে প্রবর্তিত 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী, যেখানে তফসিল 11-তে আর্থিক অবস্থার বিবরণীর ছক বিস্তারিত দেওয়া হচ্ছে, ওই অনুযায়ী আমরা আর্থিক অবস্থার বিবরণী করব। নিম্নে আমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীর নমুনা দেখব, কী করে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় সেই নমুনা আমরা এখন দেখব। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা আর্থিক অবস্থা বিবরণীর ছক তৈরি করব। এই ছক করতে হলে আগে আমরা প্রতিষ্ঠানের নাম লিখব, আগের ছকগুলো যেভাবে আমরা করেছি। প্রতিষ্ঠানের নাম, তারপরে আর্থিক অবস্থা বিবরণী, এরপরে তারিখ। এটা আমরা প্রত্যেকটা ছকের উপরে লিখব। অনেক শিক্ষার্থী বা অনেক পরীক্ষার্থী তারা দেখা যায় যে অঙ্কের উপরে এইসব বিস্তারিত হিসাবের নাম, প্রতিষ্ঠানের নাম বা তারিখ লেখে না। এটা পরীক্ষকের দেখা যাবে যে পরীক্ষক যখন খাতার পরীক্ষা করছে, স্ক্রিপ্ট পরীক্ষা করছেন, তখন তোমার এই বিষয়গুলো না লেখার কারণে নম্বর কম দিতে পারেন বা নম্বর কেটে নিতে পারেন। এবং প্রত্যেকটা অঙ্কে যদি তোমার নম্বর কেটে নেওয়া হয়, তাহলে তোমার টোটাল মার্কস যখন অ্যাড করা হবে দেখা যাবে যে অনেক নম্বর তুমি কম পাচ্ছ। এই জন্য সবাই অবশ্যই হিসাব শিরোনাম লিখবে। হিসাব করার আগে হিসাব শিরোনাম তোমরা লিখবে। এরপরে এই হিসাবে আর্থিক অবস্থা বিবরণীতে আমরা মোট টাকার জন্য 3টা আর বিবরণ 1টা সহ 4টা ঘর করব। বিবরণ, টাকা, 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 মোট 4টা ঘর আমরা করব। তার মধ্যে একটা হলো বিবরণ আর 3টা হলো টাকার ঘর। শিক্ষার্থী বন্ধুরা, আগে বলা হয়েছে বা আমি বলেছি যে আমরা কোম্পানি আইন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে প্রবর্তিত 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করব। এই আর্থিক অবস্থা বিবরণী প্রথমে আমরা পরিসম্পদ সমূহ লিখব। তো এই পরিসম্পদ সমূহ আমরা স্থায়িত্বের ভিত্তিতে সাজাবো। আগে আমরা লিখব স্থায়ী সম্পদ। এই স্থায়ী সম্পদ যেখানে প্রথমেই সুনাম আমরা লিখব সেকেন্ড টাকার ঘরে। 3টা টাকার মধ্যে আমরা দ্বিতীয় টাকার ঘরে লিখব প্রথমেই সুনাম। তারপরে লিখব ভূমি ও দালান কোঠা। সুনাম, ভূমি ও দালান কোঠা। ইজারা সম্পদ, আসবাবপত্র। সুনাম, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র। সুনাম, স্থায়ী সম্পদ আমাদের সুনাম, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র। কলকব্জা ও যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ট্রেডমার্ক, মোটর গাড়ি। এই কটার যোগফল মোট স্থায়ী সম্পদ। তাহলে আমি আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, স্থায়ী সম্পদের মধ্যে আমাদের কি কি যাবে? স্থায়ী সম্পদগুলোর মধ্যে সুনাম, ভূমি ও দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, কলকব্জা যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ট্রেডমার্ক, মোটর গাড়ি, আরও অনেক স্থায়ী সম্পদ থাকতে পারে। এই অঙ্ক করতে যেগুলা তোমাদের বিশেষভাবে প্রয়োজন হবে, সবসময় থাকবে, সেই বিষয়গুলো আমি এখানে এনেছি। এগুলো মোট স্থায়ী সম্পদ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি প্রত্যেকটা স্থায়ী সম্পদ থেকে অবচয় বাদ না দিয়ে দেখিয়েছি। অঙ্কের যেহেতু কলেবার
বৃদ্ধি পাবে। এই কারণে আমি নমুনা অঙ্কে বা নমুনা ছকে অবচয় বাদ না দিয়ে দেখিয়েছি। তোমরা প্রত্যেকটা স্থায়ী সম্পদের সাথে যদি নতুন সংযোজন বা ক্রয় করা হয় সেটা তোমরা যোগ করবে, নতুন সংযোজন বা ক্রয় যোগ করবে, আর সেখান থেকে তোমরা অবচয় বাদ দিয়ে দেখাবে। নতুন সংযোজন থাকলে যোগ করব আর অবচয় আমরা বাদ দিয়ে দেখাবো। এখানে উল্লেখ্য যে রেওয়া মিলে যদি পুঞ্জীভূত অবচয় দেওয়া থাকে তাহলে প্রত্যেকটা স্থায়ী সম্পদ হতে চলতি বছরের অবচয় এবং রেওয়া মিলে প্রদত্ত পুঞ্জীভূত অবচয় দুটা যোগ করে স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দেখাতে হবে। এরপরে আসবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। দীর্ঘমেয়াদী বিনিয়োগ অনেক রকমের বিনিয়োগ থাকতে পারে। 10% বিনিয়োগ থাকতে পারে, শুধু বিনিয়োগ থাকতে পারে। তাহলে বিনিয়োগ, সরকারি সিকিউরিটি, ঋণপত্র ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয় সবই হলো মোট বিনিয়োগের অন্তর্ভুক্ত। তাহলে বিনিয়োগ আমরা শুধু বিনিয়োগ যদি থাকে সেটাকে আমরা স্থায়ী সম্পদ হিসাবে দেখাবো। এখানে আমরা এই হেডগুলা বিনিয়োগের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লিখব বিনিয়োগ বা 10% বিনিয়োগ, তারপরে সরকারি সিকিউরিটি, ঋণপত্র ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়, এগুলা যোগফল হবে মোট বিনিয়োগ। এরপরে আমরা বসাবো চলতি সম্পদ। এরপরে আমরা চলতি সম্পদগুলা দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, চলতি সম্পদ তোমরা তোমাদেরকে ফার্স্ট পার্টের অঙ্ক করার সময় চলতি সম্পদ ভালো করে দেখানো হয়েছে। তারপরে আমি চলতি সম্পদগুলো এখানে বলছি। এই চলতি সম্পদের মধ্যে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য আয়, সমাপনী মজুত পণ্য, অগ্রিম প্রদত্ত খরচ, এ কটা যোগফল হলো মোট চলতি সম্পদ। চলতি সম্পদগুলো আমি আবার বলছি। এই চলতি সম্পদ প্রথমে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব। এখানে প্রাপ্য হিসাব, নিট প্রাপ্য হিসাব আমরা দেখাবো। প্রাপ্য হিসাবের সাথে আমরা যদি বাকিতে বা লিখিত বিক্রয় থাকে সেটা আমরা যোগ করে দেখাবো। সেখান থেকে আমরা নতুন বা লিখিত অনাদি পাওনা এবং অনাদি পাওনা সঞ্চিতি এই বিষয়গুলো আমরা বাদ দিয়ে দেখাবো। এরপরে প্রাপ্য নোট, প্রাপ্য বা বকেয়া আয়, নিট সমাপনী মজুত পণ্য, অগ্রিম প্রদত্ত খরচ, মোট চলতি সম্পদ, এগুলা যোগফল হবে মোট চলতি সম্পদ। তাহলে আমরা এভাবে চলতি সম্পদ দেখাবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিশেষভাবে খেয়াল রাখবে যে এই চলতি সম্পদ কিন্তু আমাদের ক অংশে বা খ অংশে যে কোনো অংশে এই চলতি সম্পদ আমাদের আসতে পারে। হ্যাঁ, ক খ গ যে কোনো অংশে আসতে পারে যে চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা এই চলতি সম্পদ এভাবে বের করবো। চলতি সম্পদ নির্ণয় করতে গেলে আমি আবার বলছি যে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, নিট প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য আয়, সমাপনী মজুত পণ্য, অগ্রিম প্রদত্ত খরচ, আরও অনেক প্রাপ্য চলতি সম্পদ থাকতে পারে, যেমন চালানি কারবারে প্রাপ্য বা অন্যান্য বিষয়গুলো আমরা যোগ করে মোট চলতি সম্পদের পরিমাণ দেখাবো। এরপরে অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়, সেখানে থাকবে প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, শেয়ার অবহার, সংরক্ষিত আয়ের ঘাটতি বা ডেবিট উদ্বৃত্ত। অসমন্বিত ব্যয়ের মধ্যে বিষয়গুলো আসবে প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের কমিশন, শেয়ার অবহার, সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত বা ঘাটতি, এগুলা মোট এইভাবে আসবে। এরপরে আমরা দেখলাম যে মোট সম্পদ হবে। শিক্ষার্থী বন্ধুরা আমি এই বিষয়টা আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি, সম্পদগুলো আমরা কি করে বের করব। সম্পদের মধ্যে প্রথমেই আমরা লিখব স্থায়ী সম্পদ। প্রথমেই দেখাবো আমরা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে থাকবে সুনাম, ভূমি দালান কোঠা, ইজারা সম্পদ, আসবাবপত্র, কল কবজা যন্ত্রপাতি, অফিস সরঞ্জাম, ট্রেডমার্ক, মোটর গাড়ি, এইগুলা সব যোগফল মোট সম্পদ। এখানে উল্লেখ্য যে মোট স্থায়ী সম্পদ, এখানে উল্লেখ্য যে প্রত্যেকটা স্থায়ী সম্পদের রেওয়া মিলে যে অংশ দেওয়া থাকবে ওটার সাথে নতুন ক্রয়কৃত থাকলে যোগ করতে হবে
এবং অবচয় বাদ দিয়ে বা অবচয়ের সাথে পুঞ্জিত অবস্থা যোগ করে সেটা বাদ দিয়ে দেখাতে হবে। এরপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যার মধ্যে আসবে বিনিয়োগ, সরকারি সিকিউরিটি, ঋণপত্র ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয়, এগুলো সবই আমরা বিনিয়োগের অন্তর্ভুক্ত করব। এরপরে দেখাবো চলতি সম্পদ। চলতি সম্পদ বিস্তারিত আমি বলেছি। তারপরে আমরা দেখাবো অসমন্বিত ব্যয়। অসমন্বিত ব্যয়ের বিষয়গুলো এখানে আসবে। এর কটা যোগফল মিলে হবে মোট সম্পদ। তাহলে শুরুতে আমরা সম্পদ দেখাবো। সম্পদের শ্রেণীবিভাগটা আমরা এভাবে দেখাবো। প্রথমে দেখাবো স্থায়ী সম্পদ, তারপরে দেখাবো চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, তারপরে দেখাবো বিনিয়োগ, তারপরে চলতি সম্পদ, এরপরে অসমন্বিত ব্যয়। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখাবো মালিকানা সত্ত্ব দায়। মালিকানা সত্ত্ব দায়ের মধ্যে প্রথমে দেখাবো আমরা শেয়ার মূলধন। এই শেয়ার মূলধনের মধ্যে অনুমোদিত মূলধন যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে সেটা আমরা প্রথমে লিখব। তারপরে আমরা লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও পরিশোধিত মূলধন যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে। এরপরে লিখব সঞ্চিতি উদ্বৃত্ত, যার মধ্যে থাকবে সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার, প্রতিপূরক তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল এবং সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত। এই কটা যোগফল মিলে হবে মোট সম্পত্তি উদ্বৃত্ত। তাহলে সঞ্চিত উদ্বৃত্তের মধ্যে হবে সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার, প্রতিপূরক তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এই কটা যোগফল হবে সঞ্চিত উদ্বৃত্ত। এরপরে আসবে দীর্ঘমেয়াদী ঋণ। এই দীর্ঘমেয়াদী ঋণের মধ্যে হতে পারে বন্ধকি ঋণ, ঋণপত্র, ব্যাংক ঋণ, প্রদেয় বন্ড, মোট দীর্ঘমেয়াদী ঋণ মোট। তাহলে এটা হতে পারে বন্ধকি ঋণ, 6% ঋণপত্র বা শুধু ঋণপত্র, ব্যাংক ঋণ, প্রদেয় বন্ড, এগুলো যোগফল হলো মোট দীর্ঘমেয়াদী ঋণ। এরপর আমরা চলতি দায় দেনা ভবিষ্যৎ ব্যবস্থা বসাবো। চলতি দায় দেনা আগে বসাবো। চলতি দায় দেনা এটা তোমরা ফার্স্ট পার্টের অঙ্ক করার সময় বিস্তারিত শিখেছো। চলতি দায় দেনা, চলতি দায় দেনার মধ্যে প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচসমূহ, দাবিহীন লভ্যাংশ, অগ্রিম আয়সমূহ, মোট চলতি দায়। এ কটা যোগফল হবে আমাদের মোট চলতি দায়। এ কটা যোগফল মোট চলতি দায়। এখানে আমরা মোট চলতি দায় দেখিয়েছি। এরপরে আমরা দেখাবো ভবিষ্যৎ ব্যবস্থা। ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে নতুন আয়কর সঞ্চিতি, পেনশন তহবিল, ভবিষ্যৎ তহবিল, কর্মচারী কল্যাণ তহবিল, ত্রাণ তহবিল, এগুলো আমরা মোট ভবিষ্যৎ তহবিলের মধ্যে আনবো। এরপরে আমরা মোট দায় ও ভবিষ্যৎ তহবিল যোগ করব। যোগ করার পরে আমাদের এই পরিমাণ টাকা আসবে। তাহলে শুরুতেই আমরা মোট সম্পদ যোগ করব। মোট সম্পদের যোগফল যেটা হবে সেখান থেকে আমরা দায় এবং মালিকানা সত্ত্ব, মোট সম্পদের যোগফলটা আমরা আলাদাভাবে বসাবো। মোট সম্পদ সেটা হলো স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ এবং অসমন্বিত ব্যয়ের যোগফল। এরপরে আমরা মালিকানা সত্ত্বর মধ্যে দেখাবো মূলধন। মূলধনের সাথে আমরা অন্যান্য বিষয়গুলো দেখাবো, সাধারণ সঞ্চিতি, শেয়ার অধিহার, প্রতিপূরক তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, সংগৃহীত আয়ের উদ্বৃত্ত, এগুলো আমরা যোগ করব। তারপরে আমরা দীর্ঘমেয়াদী ঋণ বসাবো, দীর্ঘমেয়াদী ঋণ। এরপরে আমরা চলতি দায় দেনায় বসাবো, চলতি দায় দেনা বসিয়ে তার যোগফল এখানে দেখাবো। এরপরে আমরা ভবিষ্যৎ ব্যবস্থা দেখাবো। এভাবে আমরা মোট মালিকানা সত্ত্ব দায় পাবো। তাহলে আমরা দেখতে পাবো যে অঙ্ক করার সময় যে মোট সম্পদ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের যোগফল সবসময় সমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অঙ্ক তৈরির নিয়ম কানুন শিখলাম। প্রথমে আমরা দেখেছি যে কী করে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে হয়। তারপরে আমরা দেখেছি কি করে আমরা সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করব। তারপরে আমরা দেখেছি কী করে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করব। এবং সর্বশেষে আমরা দেখলাম যে কোম্পানি আইন অনুযায়ী কী করে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অঙ্কের নিয়মকানুন এখানে শেষ করছি। আগামী ক্লাসে আমরা অঙ্কের সমাধান করব। খোদা হাফেজ।